একজন ভলিবল প্লেয়ারকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় ট্রেন থেকে। আর এই দুর্ঘটনায় সে তার একটি পা হারিয়ে ফেলে, কিন্তু ঠিক তার কিছু বছর পরেই সে তার একটি পায়ের সাহায্যে চড়ে বসে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উপরে। आज मेरे लाइफ का सबसे बड़ा सपना पूरा हुआ और मैं टॉप ऑफ द वर्ल्ड पे हूँ और बहुत खुश हूँ और सबको ये मोटिवेशन देना चाहती हूँ कि हर आदमी अगर अपने लक्ष्य को बनाए तो वो कभी नहीं हार माने। মাউন্ট এভারেস্ট তো সে জয় করেই, তার সাথে সাথে সে প্রমাণ দেয় তার উদ্যম মনোবল ও সাহসিকতার। হ্যাঁ, আমি দ্য গ্রেট অরুণিমা সাহার কথাই বলছি, যে কখনো হার স্বীকার করতে শেখেনি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই আবেদন, প্লিজ আমাদের চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। সাল 2011 অরুণিমা ভলিবলের ম্যাচ খেলার জন্য লখনৌ থেকে দিল্লি আসছিল ট্রেনে করে। আর সেই ট্রেনেই অরুণিমার গলার সোনার চেন ছিনতাই করার জন্য কিছু দুষ্কৃতী উঠে পড়ে। সেখানে অরুণিমার সাথে রীতিমতো ধস্তাধস্তি হয়। যেহেতু সে স্পোর্টসম্যান, তো সে সহজেই তার হার তাদেরকে দিতে রাজি হয়নি। তার জন্য তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। যখন অরুণিমাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, ঠিক সেই সময়ে অপোজিট সাইড থেকেও একটা ট্রেন চলে আসে। সেই ট্রেনের গায়েও ধাক্কা খায় অরুণিমা যখন দুটো ট্রেনে ধাক্কা খাওয়ার পরে নিচে পড়ে, সে তখন অচেতন অবস্থায় ছিল কিছু ঘন্টা। যখন তার জ্ঞান ফিরে, তখন সে তার দু হাতের ওপরে ভর করে ওঠার চেষ্টা করে, কিন্তু সেটা তার পক্ষে সেই সময় খুবই কঠিন ছিল। কিছুক্ষণ পরে সে যখন তার দুটো পায়ের দিকে তাকিয়ে দেখে, তখন সে দেখে তার একটা পা কেটে তার দেহ থেকে আলাদা হয়ে গেছে, আর সেই কাটা পা থেকে ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে। সেই কাটা পা দেখে আতঙ্কে অরুণিমা চিৎকার করতে থাকে আর আশেপাশের মানুষের কাছে সাহায্য চাইতে থাকে। কিন্তু যেহেতু ঘটনাটা রাতে ঘটেছিল, তাই সেখানে কোনো মানুষ ছিল না। পাশে তার কাটা পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে, শরীরের বিভিন্ন অংশের হাড়ও ভেঙে গেছে, স্পাইনাল কর্ড থেকে শুরু করে সবকিছু ফ্র্যাকচার হয়ে গেছে। তো সেহেতু সে তার স্থান থেকে একটুও নড়তে পারে না। একটা সময় পরে ট্রেন লাইনে থাকা ছোট ইঁদুরগুলো তার সেই কাটা পায়ের মাংস কুড়ে খেতে থাকে। আর এই ধরনের দৃশ্য অরুণিমা সারা রাত জেগে তাকে দেখতে হয়। যখন সকাল হয়, তখন অলরেডি অরুণিমা তার জ্ঞান হারিয়েছে। তখন সেই সময় পারিপার্শ্বিক কিছু মানুষ অরুণিমাকে সেখান থেকে উদ্ধার করে আর নিয়ে যায় পার্শ্ববর্তী এক ডিস্ট্রিক্ট হসপিটালে। ততক্ষণে অরুণিমার দেহ মুভমেন্ট অলরেডি বন্ধ করে দিয়েছে, শুধু তার সেন্সটাই চলছে, হার্টটাই শুধু চলছে। যখন হসপিটালে অরুণিমাকে নিয়ে যাওয়া হয়, তখন সেই হসপিটালে ডাক্তার জানায় যে তার কাছে পর্যাপ্ত পরিমাণে ব্লাড নেই, যেটা অরুণিমার খুবই দরকার। কারণ সারা রাত তার শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে, তার শরীরের প্রায় 60 to 70% রক্ত বয়ে গেছে। তো সেই সময় হসপিটালে কিছু ডাক্তার মিলে তাদের রক্ত দিয়ে অরুণিমার জীবন বাঁচায় এবং তার দেহ থেকে কাটা পায়ের কিছু অংশ সাকসেসফুলি আলাদা করে দেওয়া হয়। ইতিমধ্যে নিউজ মাধ্যমে সারা জায়গায় ছড়িয়ে গেছে যে একজন ন্যাশনাল ভলিবল প্লেয়ার তার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। সুতরাং এই খবরটা সরকারের কাছেও পৌঁছে যায় এবং আরো ভালোভাবে ট্রিটমেন্ট শুরু হতে থাকে অরুণিমার। ধীরে ধীরে অরুণিমা অনেকটাই প্রায় সুস্থ হয়ে গেছিল, কিন্তু ঠিক সেই টাইমেই কিছু গুজব খবর রটে সংবাদ মাধ্যমে যে অরুণিমা নাকি ট্রেনে টিকিট কাটেনি, যার কারণে ট্রেন থেকে সে ঝাঁপ দিয়েছিল বাইরে। অরুণিমার পার্সোনাল কোনো প্রবলেম ছিল, যার জন্য অরুণিমা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এই সমস্ত খবর শোনার পরে অরুণিমা আরো অসুস্থ হয়ে পরে তার পরিবারের তরফ থেকে এই সংবাদ মাধ্যমগুলোর ওপরে কেস ফাইল করায় জিনিসটা ঠিক হয়ে যায়। ঠিক সেই সময় অরুণিমা হসপিটালের বেডে থাকাকালীন সে মনস্থির করে যে সে জবাব তো দেবে, কিন্তু সে এভাবে নয়, মুখে নয়। এবং সে স্থির করে সে মাউন্টেন ক্লাইম্বিং করবে। কিন্তু মুখে বলা আর কাজে করা দুটো জিনিস তো একেবারেই সহজ নয়, তাও আবার এই অবস্থায়, তাও একটা পায়ের সাহায্যে। যখন সে তার এই বক্তব্য বাড়ির লোককে জানায়, এমনকি তার ট্রেনারকেও জানায়, এমনকি তার পার্সোনাল ডক্টরকেও জানায়, সবাই প্রথমে না বলে দেয়। কারণ এই অবস্থায় অরুণিমা যে হিসাবে ধীরে ধীরে সুস্থ হচ্ছে, এখনো তার ঘা শুকায়নি, স্পাইনাল কর্ড এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে কাজ করা শুরু করেনি। এই অবস্থায় কি করে বাড়ির লোক তাকে পারমিশন দেবে আর তার কথায় সহমত হবে? তবুও অরুণিমা নিজের জেদ ছাড়তে নারাজ। সুতরাং শেষমেশ বাড়ির লোক বাধ্য হয় তার কথা মেনে নিতে। এমনকি সে তার ট্রেনারকেও রাজি করায়, এমনকি সে অনেক কষ্টে
কিছু স্পন্সরও জোগাড় করে, কারণ মাউন্টেন ক্লাইম্বিং এর জন্য স্পন্সরশিপের খুবই একটা দরকার হয়, তাও আবার মাউন্ট এভারেস্টের মতো যদি কেউ পাহাড়ে উঠতে চায়। যখন অরুণিমার এই অ্যাক্সিডেন্টের কথা শেরপা জানতে পারে যে তার অরুণিমার একটা পা আর্টিফিশিয়াল, তখন শেরপা ডাইরেক্টলি না বলে দেয় যে সে অরুণিমাকে নিয়ে মাউন্টেন ক্লাইম্বিং এ যেতে রাজি নয়। শেরপা তাদেরকেই বলা হয় যারা মাউন্টেন ক্লাইম্বিং এ লিড করে। যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর শেরপাও রাজি হয়ে যায় অরুণিমাকে সাথে নিয়ে চলতে। যখন অরুণিমা তার জার্নি শুরু করে তখন তার বোন ফ্র্যাকচার, এমনকি শরীরের বিভিন্ন ক্ষতস্থানগুলো ঠিকঠাকভাবে এখনো পর্যন্ত ভরে ওঠেনি। অনেক ক্ষতস্থান এখনো পর্যন্ত লাল হয়ে আছে, একটু প্রেসার পড়লেও সেখান থেকে রক্ত পর্যন্ত ঝরছে। এই অবস্থাতেও অরুণিমা হাল ছাড়তে নারাজ, কারণ সে একবার তার ব্রেনে ঠিক করেই নিয়েছে সে মাউন্ট এভারেস্টে উঠবে। শেষমেশ সে যাত্রা শুরু করলো, এবং যাত্রার সময় যখন সে তার সহযাত্রীদের কাছ থেকে এই ধরনের কথাগুলো শুনতো যে অরুণিমা একটু দেখে চলো, তুমি একটু ধীরে চলো, সাবধানে চলাফেরা করো, সাবধানে আস্তে আস্তে ওপরে এসো, এই সমস্ত কথা শুনে অরুণিমা মন থেকে কোনো রকম ভাবেই ভালো থাকতো না। সে মনে মনে জেদ ধরতে থাকে যে কোনো না কোনো রকম ভাবে হয়তো তারা আমার কথা ভাবছে, কিন্তু আমার ফিজিক্যাল ডিসেবিলিটিটাকেও তারা বারবার মনে করিয়ে দিচ্ছে। একটা সময় আসবে যে আমি এদের থেকেও আগে আমি মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠবো। আর সে একটা সময় এটা করেও দেখায়। যখন সে মাউন্ট এভারেস্টের যাত্রা করছেন সেই সময় যখন রাস্তায় বিভিন্ন মানুষের লাশ সে দেখছে, এমনকি তার সাথে যারা ছিল তারাও ধীরে ধীরে মারা যাচ্ছে একটা সময়, তখন অরুণিমা মন থেকে আরো দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে, যে তারাও মাউন্ট এভারেস্ট জয় করতে এসেছিল। এমনকি তাদের শারীরিক কোনো ডিসেবিলিটিও ছিল না, তারা সম্পূর্ণরূপে সুস্থ ছিল, তারপরেও তাদের এই হাল। এই সমস্ত বিভিন্ন ধরনের কথা অরুণিমার মনের মধ্যে ঘুরতে থাকে। তার সত্ত্বেও অরুণিমা পিছনে না তাকিয়ে সামনের দিকে চলতে থাকে। একটা সময় এসেছিল যেখানে অরুণিমা শেরপা অরুণিমাকে বলেছিল, অরুণিমা ফিরে চলো, তোমার অক্সিজেন ধীরে ধীরে শেষ হচ্ছে, বেঁচে থাকলে আবার পরে আসা যাবে। কিন্তু অরুণিমা খুব ভালো করেই জানতো যে সে এবার যদি সে ফিরে যায় সে আর কখনোই মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার সুযোগ পাবে না, কারণ সে অনেক কষ্টে স্পন্সরগুলো জোগাড় করেছিল। অরুণিমার ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি, এত টাকা জোগাড় করার ক্ষমতা তাদের ছিল না, তাই সে কোনো কিছুই না শুনে শুরু করে আবার যাত্রা। আর ঠিক তার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই সে পৌঁছে যায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায়। অরুণিমা প্রমাণ করে যে ফিজিক্যাল ডিসেবিলিটি কোনো সমস্যাই নয়, যদি কেউ মন থেকে স্থির করে যে সে এই জিনিসটা করবে তাহলে সেটা অবশ্যই করা যায়। অ্যাকচুয়ালি মাইন্ডকে যেভাবে কন্ট্রোল করবে বডিও ঠিক সেভাবেই মুভমেন্ট করবে। আমাদের ব্রাদার্স টক শোর তরফ থেকে বিগ স্যালুট অরুণিমা ম্যামকে তার এই নেভার গিভ আপ অ্যাটিটিউডের জন্য। তো শেষ করছি আমার আজকের ভিডিও এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।